তো অ্যান্টিবায়োটিক প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। টু কমব্যাট দ্য প্রবলেম মডার্ন মেডিসিন উইল অ্যান্টিসিপেট দ্য নিড অফ এ নিউ টাইপ অফ অ্যান্টিবায়োটিক। ওরা বলতেছে আগের অ্যান্টিবায়োটিকগুলো এখন আর কাজ করে না, এখন আরো নতুন নতুন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, কারণ এই জীবাণুগুলো এখন আর আগের অ্যান্টিবায়োটিক দিয়ে আর মারা যাচ্ছে না, এখন আরো নতুন অ্যান্টিবায়োটিক দরকার। দ্য প্রবাবল আউটকাম উইল বি দ্য ইমিউন সিস্টেম ফার্দার ওয়েকেনিং। এবং নতুন অ্যান্টিবায়োটিক যদি আবিষ্কার হয়, সেগুলো যদি ব্যবহার হয়, তাতে কি হবে? ইমিউন সিস্টেম আরো বেশি দুর্বল হবে। এইভাবে আরো নতুন নতুন কঠিন কঠিন ব্যাকটেরিয়া মানুষের শরীরে আক্রমণ করতে থাকবে। এবং এক সময় আমাদের ইমিউন সিস্টেম এত বেশি দুর্বল হয়ে পড়বে যে তখন আরো এমন ধরনের অসুখে আক্রান্ত হবে, ডিজিজ সিমিলার টু অর ওয়ার্স দেন এইডস উইল ইভলভ। এক সময় আমাদের ইমিউন সিস্টেম যদি একদমই নতজানু হয়ে পড়ে, একদমই দুর্বল হয়ে পড়ে, তাহলে এইডস এর মতো ডিজিজগুলার উৎপত্তি হবে, যেখানে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই থাকবে না, বা এর চেয়ে আরো খারাপ অবস্থার রোগের সৃষ্টি হবে। তাহলে ট্রিটমেন্ট হওয়া দরকার ছিল এমন ট্রিটমেন্ট যেগুলোকে আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করবে, যেগুলো আমরা হোমিওপ্যাথি চিকিৎসা যেগুলো করি, আমরা সবসময় চাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য। কিন্তু প্রচলিত চিকিৎসা তাদের মেকানিক্যাল চিন্তা ভাবনা, জীবাণু আসলে তাদের চিন্তা ভাবনা থাকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার পরিবর্তে ওই জীবাণুকে কিভাবে মারা যায় সেই দিকে তারা দৃষ্টি দেয়, যার কারণে সেগুলা মারতে যে সমস্ত ড্রাগস ব্যবহার করে, সেগুলো আমাদের যে সিস্টেম শরীরের উপরে খুবই খারাপ প্রভাব ফেলে, আমাদের সিস্টেমটাই দুর্বল করে ফেলে। তো এর ফলে কি হয়, ওই জীবাণুগুলো এক সময় এই ধরনের ড্রাগসের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ে এবং সেগুলো আরো আগ্রাসী হয়ে মানুষকে আক্রমণ করে। তখন ওই অ্যান্টিবায়োটিকও কাজ করে না, আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে এইডস এর মতো রোগ বা তার চেয়েও খারাপ ধরনের রোগের উপস্থিতি আমাদের দেহে হইতে পারে। It is disconcerting that medical science has not addressed this question of whether it is better to kill good and bad bacteria simultaneously or find an improved solution to allow the immune system to recover and enable more natural defense against infection. তো মডার্ন যে মেডিকেল সায়েন্স তাদের যে এই যে ব্যবহার অ্যান্টিবায়োটিক, এটা খুবই ডিসকনসার্টিং, বিরক্তিজনক, হতাশাব্যঞ্জক। তারা আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করার চিন্তা ভাবনা বাদ দিয়ে তারা যে জিনিসটা করে, তারা মনে করে যে এই ব্যাকটেরিয়াগুলা মেরে ফেলাই এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু এইভাবে ব্যাকটেরিয়া মারলে আমরা জানি আমাদের শরীরে অনেক উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেটা আমাদের অঞ্চলে থাকে, সেগুলা অনেক কাজ করে। তার মধ্যে একটা আছে ভিটামিন বি, সেগুলা সংশ্লেষ করে। তো দেখা যায় সেই উপকারী গুড ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলে। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা এটার কোনো তোয়াক্কাই করে না, অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ভালো খারাপ ব্যাকটেরিয়া যাই হোক একই সাথে সবই মেরে ফেলে, এবং সেটারই তারা একটা ইমপ্রুভ সলিউশন মনে করে। তো যাই হোক, কিন্তু এর চেয়েও ভালো ব্যবস্থা হইতো যদি আমরা ন্যাচারাল ভাবে যদি আমাদের ন্যাচারাল যে ডিফেন্স মেকানিজম আছে, যে জীবাণুর বিরুদ্ধে ফাইট করে, সেটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম, এটাই একটা ভালো সলিউশন হইতো। The latter is probably correct, but for more than 2 centuries conventional medicine has refused to acknowledge it. এই যে ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে আমাদের ইনফেকশনের প্রতি যে ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো কারেক্ট ব্যবস্থা, এটাই তো সঠিক ব্যবস্থা। কিন্তু বর্তমানের এই যে 2 শতাব্দী চলে গেল, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা এই জিনিসটা স্বীকারই করতেছে না। This is the mission of the most similar remedy, the simillimum explained in detail in the book Science of Homeopathy. তো হোমিওপ্যাথিক ওষুধের মেইন মিশনটাই এইটা, যে আমরা কি করব, আমাদের যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম আছে, আমাদের যে ভাইটাল ফোর্স আছে, সেগুলোকে আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কি করি, শক্তিশালী করি। এটা কিভাবে শক্তিশালী করে সে বিষয়ে আরো ডিটেলস এক্সপ্লেনেশন আছে
বিতল কাছে সায়েন্স অফ বুক হোমিওপ্যাথিক সায়েন্স অফ হোমিওপ্যাথিক বইয়ের মধ্যে। তো এই যে দুইটা অবস্থা, একটা হলো জীবাণুকে বিলুপ্ত করার চিন্তা ভাবনা আর ন্যাচারাল ডিফেন্সকে উন্নত করা। তো দুইটার মধ্যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদের চিন্তা ভাবনায় আছে এই ব্যাকটেরিয়াল ইরাডিকেশন, এটা করতে যায় তারা অ্যাকচুয়ালি আরো খারাপ করতেছে। দিন দিন নতুন নতুন আরো আগ্রাসী বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা এখন সিস্টেমটা আক্রান্ত হচ্ছে। এর চেয়ে আমরা যদি এমন ব্যবস্থা অবলম্বন করতাম যেখানে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম শক্তিশালী হইতো, তাহলে নতুন নতুন প্রজাতির ভাইরাস ব্যাকটেরিয়াও আসতো না, আর এগুলো দ্বারা আমরা আক্রান্ত হইতাম না, আমাদের সিস্টেমটা ভালো থাকতো। তো হোমিওপ্যাথি এই কাজটাই করে যে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম যেটা আছে সেটাকে শক্তিশালী করে। আর অ্যালোপ্যাথিক সিস্টেম এই 2 শতাব্দী ধরে এখনো তাদের চিন্তাধারণা ওই একই, ওই ব্যাকটেরিয়াল ইরাডিকেশন। একুইট ইলনেস বিলং টু হেলদিয়ার অর্গানিজম। একুইট ডিজিজ হওয়া ভালো লক্ষণ। একুইট ডিজিজ হওয়া মানে, একুইট ইলনেসের প্রকাশ হওয়া মানে আমরা বুঝতে পারবো যে সেই মানুষগুলার ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের লেভেল অফ হেলথ সেগুলো ভালো। ভাইরাস দ্যাট কজেস দ্য ইমিউন সিস্টেম টু রিঅ্যাক্ট বাই প্রডিউসিং hyperthermia such as strain of influenza virus can affect organism level 2 to level 6. ভাইরাস, যে সমস্ত ভাইরাস আমাদের ইমিউন সিস্টেমের সাথে রিঅ্যাকশন করে, কিভাবে এই উচ্চ জ্বর তৈরি করে, তাদের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এগুলো সাধারণত লেভেল 2 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত এই লেভেলের মানুষগুলোতে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আমরা জ্বর তৈরি হয়। I want to introduce a new theory. এদের কাছে একটা নতুন থিওরি ইন্ট্রোডিউস করে বলতেছেন, পরিচয় করে দিচ্ছেন যে that these type of viruses cannot infect organism belonging to the level of health level 6 to level 12. I want to introduce a new theory. আমি একটা নতুন থিওরি ইন্ট্রোডিউস করতে চাই যে দিস টাইপ অফ ভাইরাস, এই ধরনের ভাইরাস, যেগুলো জ্বর তৈরি করে, যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ক্যান নট ইনফেক্ট অর্গানিজম, ইনফেক্ট করতে পারে না, বিলঙ্গিং, যারা অবস্থান করতেছে টু দ্য লোয়ার লেভেল অফ হেলথ, যাদের লেভেল অফ হেলথ নিচে, লেভেল 6 থেকে লেভেল 12, এই যে এখান থেকে শুরু করে লেভেল 12 পর্যন্ত বলছে। তো হোস ইমিউন সিস্টেম আর, তাদের ইমিউন সিস্টেম অলরেডি সাবস্টেন্সিয়ালি কম্প্রোমাইজড, অনেক বেশি কম্প্রোমাইজড, তাদেরকে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত করতে পারে না, তারা কোনো ভাইরাস দ্বারা, ওই ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। ইফ কারেক্ট, এই থিওরিটা যদি কারেক্ট হয়, বিদল কাসের মতে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত, লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত এরা কি হয়, ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে তাদের মধ্যে পূর্ণ মাত্রায় সিমটম তৈরি করে, জ্বর তৈরি করে। এবং লেভেল 6 এর নিচে যারা আছে, লেভেল 6 থেকে একদম নিচের লেভেল যারা আছে, লেভেল 12 পর্যন্ত, তাদের মধ্যে এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত তারা হয়ে তাদের মধ্যে ওই যে তাদের কোনো সিমটম প্রকাশ করতে পারে না। এটা হচ্ছে তার থিওরি, তাদের মধ্যে জ্বর তৈরি হয় না। তো এই থিওরি যদি কারেক্ট হয়, if correct, this concept is so significant that it should be change the world's view of the conventional therapies and vaccination. এই থিওরি যদি কারেক্ট হয়, মানে এটা যদি প্রমাণিত হয়, এটা এতই বেশি সিগনিফিকেন্ট হবে যে সেটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি, যে কনভেনশনাল থেরাপি সম্পর্কে এবং ভ্যাকসিন সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে। That a patient has severe chronic pathology does not necessarily mean that he is in lower level of health. কারোর মধ্যে যদি যে সিভিয়ার কোনো
ক্রনিক কোনো প্যাথোলজি প্রকাশ লাভ করলো, মারাত্মক কোনো ক্রনিক ডিজিজের প্যাথোলজি তার শরীরে বিকাশ লাভ করলো, এটা দেখেই মনে করবেন না তার স্বাস্থ্যের লেভেল অনেক নিচে ছিল। প্রকৃতপক্ষে হি ক্যান ইজিলি বিলং টু অ্যান আপার লেভেল জাস্ট প্রায়র টু এ গ্রেভ কন্ডিশন। তো এমনও হইতে পারে যে আপার লেভেলেই ছিল, কিন্তু এই যে তার গ্রেভ কন্ডিশন মারাত্মক অবস্থা, সেই মারাত্মক অবস্থা যেরকম সাসেস ক্যান্সার, এরকম ক্যান্সারের রোগী কিন্তু ক্যান্সার এতক্ষণ যে একই ডিজিজের কথা বলতেছিলেন, ক্রনিক ডিজিজের কথা বলতেছে, যে কোনো মারাত্মক ক্রনিক ডিজিজের উপস্থিতি থাকা মানেই যে সে তার লেভেল অফ হেলথ একদম নিচের দিকে আছে এরকম না। কারণ উপরের লেভেলের যারা আছে তাদের মধ্যেও এরকম সিভিয়ার ক্রনিক প্যাথোলজি তাদের মধ্যে ডেভেলপ করতে পারে। হয়তো এই ক্রনিক প্যাথোলজি ডেভেলপ করার আগে তাদের স্বাস্থ্য লেভেল উপরের লেভেলেই ছিল। দিস patient could die of complication and incorrect treatment of influenza। এই ধরনের রোগী যারা ক্যান্সার আক্রান্ত কিন্তু তাদের স্বাস্থ্য লেভেল ছিল ভালো, এই ধরনের রোগীর হয়তো ধরেন আপনার ইনফ্লুয়েঞ্জা দেখা দিছে, এরা এই ইনফ্লুয়েঞ্জার কমপ্লিকেশন থেকে বা ইনফ্লুয়েঞ্জার ইনকারেক্ট ট্রিটমেন্টের কারণে, ভুল চিকিৎসার কারণে তারা মারা যেতে পারে। পেশেন্ট হু ক্যান প্রডিউস হাই ফিভার, যে সমস্ত রোগীরা উচ্চ জ্বর তৈরি করতে পারে, হ্যাভ এ গুড ডিফেন্স মেকানিজম, তাদের রোগ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো, and can be readily be treated with homeopathic treatments। খুব সহজেই এগুলো হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। This is contrary to notion that people with a weak organism or who suffer from a chronic disease are easy target for influenza। যে সমস্ত ব্যক্তিদের যারা যে সমস্ত ব্যক্তির দেহ মানে উইক, তাদের সিস্টেমটাই উইক, বা যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, তারা সহজে ইনফ্লুয়েঞ্জার টার্গেটে পরিণত হবে, এই কথাটা কিন্তু কন্ট্রারি, মানে এই কথাটা ঠিক না। এমনিতে মনে হইতে পারে যে একটা মানুষ দুর্বল, তার সিস্টেম দুর্বল, বা সে ক্রনিক ডিজিজে আক্রান্ত, সে সহজে ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হবে, কিন্তু বাস্তবে তা না। দেখা গেছে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা মেইনলি অ্যাফ্লিক্টস ইয়ং স্ট্রং অর্গানিজম and older people with good defense mechanism, not the old and the sick। সাধারণত এই যে ইনফ্লুয়েঞ্জা এগুলা টার্গেট করে কাদের? যাদের ইমিউন সিস্টেম ভালো, যারা ইয়ং, যারা স্ট্রং অর্গানিজম, যাদের দেহ ব্যবস্থা খুবই শক্তিশালী, এবং অনেক বয়স্ক মানুষ কিন্তু দেখা গেছে তাদের ডিফেন্স মেকানিজম অনেক ভালো, তারা কিন্তু সহজেই এই ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয়। তার মানে যে সিস্টেমটা ক্রনিক ডিজিজ দ্বারা আক্রান্ত, সে ভয়াবহ ক্রনিক ডিজিজে আক্রান্ত, তার সিস্টেমটা খুবই দুর্বল হয়ে গেছে, এরকম ব্যক্তিরা কিন্তু ইনফ্লুয়েঞ্জার সহজ টার্গেটে পরিণত হয় না। বরঞ্চ যারা ইয়ং স্ট্রং অর্গানিজমের অধিকারী বা বয়স্ক মানুষ, যাদের ইমিউন সিস্টেম ডিফেন্সিভ মেকানিজম যাদের খুব ভালো, তারাই সাধারণত ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয় বেশি। নট দ্য ওল্ড অ্যান্ড সিক, যারা একদম বয়স্ক কিন্তু ইমিউন সিস্টেম দুর্বল এবং যারা সিক অসুস্থ, তাদেরকে ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টার্গেট করে না। It was mostly young and strong people who died in the 1988 Spanish flu pandemic। এবং দেখা গেছিল যে সেই 1918 সালে যখন প্রচন্ড ফ্লু দেখা দিছিল সারা ওয়ার্ল্ডে, তখন দেখা গেছে ইয়ং যারা আছে তারাই বেশি আক্রান্ত হয়েছিল এবং শক্তিশালী মানুষ তারাই বেশি মারা গেছিল। Those in group A and group B have had weak lungs because they smoked, but their overall health was good। গ্রুপ A এবং গ্রুপ B তে যারা আছে তাদের ওভারঅল হেলথ ভালো, যদিও
কারণ তাদের লেভেল অফ হেলথ ভালো, কিন্তু তারপরেও তাদের লাংস দুর্বল হতে পারে যদি সে স্মোক করে। অ্যাবসেন্স অফ ফিভার, লেক অফ ভাইটালিটি, ইট ইজ এ স্ট্রেঞ্জ ফেনোমেনন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে, but when an individual's immune system is compromised to a certain extent, reducing it from level 7 to level 12, the organism can no longer attain hyperthermia even when exposed to certain infectious agents such as bacteria, virus এবং ফাঙ্গাস। এটা একটা অদ্ভুত ব্যাপার যে যাদের ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে পড়েছে, অর্থাৎ যাদের হেলথ লেভেল নিচের দিকে, ধরেন লেভেল 7 থেকে শুরু করে লেভেল 12 এর মধ্যে আছে তাদের হেলথ লেভেল, তাদের মধ্যে এই যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া একুইট ডিজিজ ঘটায়, ইনফেকশন ঘটায়, শরীরের মধ্যে ইনফ্লামেটরি রিয়াকশন ঘটায়, শরীরের মধ্যে জ্বর তৈরি করে, কিন্তু তারা যখন এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখন দেখা যায় তাদের মধ্যে এই ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি করে না, মানে কোনো ধরনের জ্বরই তৈরি হয় না তাদের মধ্যে। তাহলে লেভেল 7 থেকে লেভেল 12 এর মধ্যে যারা আছে এদের মধ্যে সাধারণত জ্বর হয় না। Sometimes a weak immune system allows the organism to be affected with symptoms of flu or other acute infections, but only a low fever, যেরকম 38 ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় যাদের ইমিউন সিস্টেম উইক তাদের মধ্যে অনেক সময় হালকা টাইপের কিছু ফ্লুর মতো বা একুট ইনফেকশন দেখা দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে জ্বরটা বেশি হয় না, জ্বরটা সাধারণত হালকা জ্বর হয়। যেরকম ধরেন 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে 100.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, বা সেলসিয়াসে বলি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। হয়তো 99-100 এরকম জ্বর, হালকা জ্বর আসতে পারে অনেকের। এটা সাধারণত লেভেল 7 এ যারা থাকে তাদের মধ্যে এরকম হালকা টাইপের অনেকের ক্ষেত্রে জ্বর হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নিচের দিকে লেভেল যা আছে তাদের মধ্যে জ্বর হয় না। তবে যে কথা বলছি, লেভেল 12 এ যারা থাকে তাদের এই যে মৃত্যুর আগ মুহূর্তে শেষ প্রচেষ্টা হিসেবে বডি এক ধরনের জ্বর তৈরি করে। The patient feels sick but the organism cannot produce a high fever. ওই যে অনেকের হালকা ধরনের ফ্লু লক্ষণ দেখা দিতে পারে, তাদের হালকা জ্বর আসতে পারে, পেশেন্ট রুগ্ন অসুস্থ অনুভব করতে পারে, কিন্তু তাদের মধ্যে হাই ফিভার তৈরি হয় না। টু ইরাডিকেট দ্য ইলনেসটাকে দূরীভূত করার জন্য হাই ফিভারের দরকার আছে। ভাইরাস ব্যাকটেরিয়া দূরীভূত করার জন্য বডি তার প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে সে জ্বর থাইমিয়া তৈরি করে, উচ্চ জ্বর তৈরি করে, কিন্তু এই যে যাদের লেভেল 7 এদের মধ্যে হালকা টাইপের অনেক সময় জ্বর হয়, কিন্তু সেটা এত বেশি জ্বর না, হালকা টাইপের জ্বর হয় 99-100, কিন্তু এই জ্বর দিয়ে উচ্চ জ্বর তারা তৈরি করতে পারে না, যাতে এই রোগ থেকে মুক্ত হইতে পারে, সেই জন্য তারা উচ্চ জ্বর তৈরি করতে পারে না। ওয়ান্স প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ গিভেন, এই ধরনের রোগীদেরকে যদি আপনি সঠিক দ্বারাই হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, however the person's health level significantly improve, তাদের পার্সনের হেলথ তখন বেশ ইমপ্রুভ হয়। তখন ইমপ্রুভ হলে কি তাদের লেভেল অফ হেলথ উপর দিকে উঠে যাবে। গ্রুপ সিতে যারা আছে, গ্রুপ সি পেশেন্ট বিগিন টু হ্যাভ অ্যান একুট ইনফেকশন এগেইন উইথ হাই ফিভার। ধরেন গ্রুপ সিতে যারা আছে লেভেল 7, 8, 9, এদের মধ্যে ধরেন আপনার কোনো অসুস্থতা আসলো, হয়তো বা হালকা টাইপের জ্বর আসলো, হ্যাঁ, কিন্তু খুব বেশি জ্বর তৈরি করতে পারতেছে না, হ্যাঁ, এই 99 এরকম। তো তখন যদি আপনি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেন, তাহলে দিলে কি হবে, তাদের তখন ওই বডিটা, তখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার মাধ্যমে আর যে ভাইটাল ফোর্স সেটাকে আমরা শক্তিশালী করব, তখন একটা ইমিউন রেসপন্স দেখা দিবে, তাদের মধ্যে আবার উচ্চ জ্বর দেখা দিবে। উচ্চ জ্বর দেখা দেওয়া মানে তাদের লেভেল অফ হেলথ
আমরা উপরের দিকে নিয়ে আসতে পারলাম, ভালোর দিকে নিয়ে আসতে পারলাম। ফর ইনস্টেন্স, epidemic disease do not easily infect a child with severe epilepsy. যে সমস্ত বাচ্চা একটা ধরনের ক্রনিক ডিজিজ আক্রান্ত, মারাত্মক এপিলেপসি যে মৃগী রোগে আক্রান্ত, দেখা গেছে এদের কোনো এপিডেমিক ডিজিজে তারা আক্রান্ত হয় না। এখন ধরুন যাদের মারাত্মক এমনি এপিলেপসি আছে যে সমস্ত বাচ্চা, তারা দেখা যাবে যে কোনো মহামারী রোগে আক্রান্ত হয় না। আপনিও খেয়াল করে দেখেন আপনার আশেপাশে যে সমস্ত বাচ্চারা কিডনি রোগে ভুগতেছে তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয় কিনা, নিজেরাও খেয়াল করে দেখেন। আমি এখনো এমন কোনো রোগী পাই নাই যারা সিভিয়ার এপিলেপসিতে ভুগতেছে তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইফ সাকসেসফুলি ট্রিটেড, যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, দ্য এপিলেপসি অ্যাবেটস, এই সমস্ত বাচ্চাদের এপিলেপসি কমে যায় perceptibly, and the young person will begin contracting infections such as otitis, cystitis, and bronchitis or epidemic disease that often appear in childhood. তো যে সমস্ত শিশু দেখবেন ছোটবেলা থেকে মারাত্মক এপিলেপসিতে ভুগতেছে, তাদের মধ্যে কোনো এপিডেমিক ডিজিজ যেগুলো আছে সেগুলো দ্বারা তারা আক্রান্ত হয় না। তো যদিও যখন তাদের মধ্যে যদি এই জ্বরটা কমে যায়, কি বলে স্যার, এপিলেপসি যদি কমে যায়, যদি তাদের সাকসেসফুল ট্রিটমেন্ট আপনি দিতে পারেন, তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের একুইট ডিজিজে আক্রান্ত হচ্ছে। তাদের হয়তো ওটাইটিস হবে, কান পাকা হবে, অথবা সিস্টাইটিস হবে, প্রস্রাবের থলিতে ইনফেকশন হবে, অথবা ব্রঙ্কাইটিস দেখা দিবে, বা অন্য কোনো এপিডেমিক ডিজিজে তারা তখন আক্রান্ত হবে, যেগুলো শৈশবকালে দেখা দেয়। পিপল উইথ সিভিয়ার মেন্টাল ইলনেস, যে সমস্ত মানসিক রোগী আছে, মারাত্মক ধরনের মানসিক রোগী, যেরকম সিজোফ্রেনিয়া বা রাস্তাঘাটের পাগল যেগুলো দেখবেন একদম পুরা মানসিক রোগী, হ্যাঁ, বা যারা নিউরোমাস্কুলার কোনো ডিজিজে ভুগতেছে বা কোনো কঠিন ডিপ অটো ইমিউন ডিজিজে ভুগতেছে, তারা হচ্ছে গ্রুপ ডি এর রোগী। গ্রুপ ডিতে যারা পড়ে, এখানে গ্রুপ ডিতে আছে যারা, এরা সাধারণত এই যে মানসিক, যারা একদম মানসিক পাগল, একদম এক কথায়, বা ডিপ অটো ইমিউন ডিজিজ যারা ভুগতেছে, যে রিউমেটিক আর্থ্রাইটিস, হ্যাঁ, মারাত্মক কারণে অনেকের আছে রিউমেটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, তারপরে আরো অনেকগুলা অটো ইমিউন ডিজিজ আছে কঠিন, সেগুলো দ্বারা মানুষ তখন যারা আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের নিউরোমাস্কুলার ডিজিজ যেগুলো আছে, সেগুলো সাধারণত গ্রুপ ডি এর রোগী। They are prevented from being infected by microbial, bacterial and viral agents. এই ধরনের রোগীরা, এই ধরনের দেখবেন রাস্তাঘাটেও দেখবেন পাগল, রাস্তাঘাটে হাঁটতেছে কিন্তু দেখবেন তাদের মধ্যে জ্বর নাই, তারা জ্বরে ভোগে না, কখনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হয় না। People with severe chronic degenerative disease, malignant hypertension, cirrhosis, collagen disease, Alzheimer's disease cannot produce high fever. যে সমস্ত ব্যক্তিরা মারাত্মক ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজে ভুগতেছে, যাদের মারাত্মক হাইপারটেনশন আছে, যারা লিভার সিরোসিসে আক্রান্ত, যাদের শরীরে কোলাজেন ডিজিজ আছে, যারা আলঝেইমার্স ডিজিজে আক্রান্ত, তাদের মধ্যে জ্বর তৈরি হয় না, উচ্চ জ্বর তৈরি হয় না। এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন লেভেলের মানুষ কোন ধরনের দ্বারা আক্রান্ত, দেখে নিন। বই তো আশা করি সবারই আছে। কোনো সিউডোমোনাস, ইকোলাই এগুলো দ্বারা আক্রান্ত হইলে বুঝবেন তার স্বাস্থ্য লেভেল 4 থেকে শুরু করে 6 এর ভিতরে আছে। তো বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ যে ক্রনিক ডিজিজ আছে সেগুলো দ্বারা আক্রান্ত হওয়া, এগুলা লেভেল 7 থেকে 11 অনুভব করে। তো লেভেল 11-12 তো বললাম যে মারাত্মক সিজোফ্রেনিয়া রোগী একটা এই লেভেলে আছে, বা এইচআইভি রোগী যেগুলা সেগুলো এই লেভেলে আছে, কইলেন দেখে নেন। তো আলঝেইমার ডিজিজ বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সিরোসিস অফ দ্য লিভার, কোলাজেন ডিজিজ, এদের মধ্যে হাই ফিভার হয় না। কোনো জীবাণুর সংস্পর্শে আসলেও তাদের মধ্যে উচ্চ জ্বর দেখা দেয় না। ইনফ্যাক্ট দেয়ার রেকর্ডস ইউজুয়ালি
so they have not had a high fever since their condition was first established. এই ধরনের রোগী যদি আপনার কাছে আসে তখন যদি আপনি তাদের কেস টেকিং নেন, ওই কেস রেকর্ড করার সময় দেখবেন খেয়াল করে যখন থেকে তাদের এই ধরনের লক্ষণ প্রকাশ শুরু হইলো তারপরের থেকে তারা কোনো ধরনের এই ধরনের একই ডিজিজে ভোগে নাই যেখানে উচ্চ জ্বর তৈরি হবে। দিস হ্যাজ বিন ভেরিফাইড বাই অবজার্ভিং মেনি ক্রনিক কেসেস। এটা আরো অনেক ধরনের ক্রনিক কেসেসের মধ্যে আপনি এটা অবজার্ভ করবেন, বিভিন্ন অবজার্ভ করে অসংখ্য ক্রনিক কেস অবজার্ভ করে এটা ভেরিফাইড হয়েছে, এটা প্রমাণ হয়েছে। ইন্টারেস্টিংলি, when patient with mental illness have an acute infection and produce a high fever, they may regain clarity. একটা মজার বিষয় হলো যেগুলো মানসিক রোগী যদি তারা কোনো একটি ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে উচ্চ জ্বর দেখা দেয় তখন দেখা যায় যে তার মানসিক অবস্থার ক্ল্যারিটি আসে, দেখা যায় যে সে মানসিক রোগ থেকে তখন তারা মুক্ত থাকে, তার মানসিক সমস্যাটা তখন থাকে না, ভালো থাকে তখন। এই ধরনের মানুষের রোগীর মধ্যে যদিও কোনো অ্যাকুইট ইনফেকশন দেখা দেয় তাদের মধ্যে উচ্চ জ্বর আসে, জ্বর আসলে দেখা যায় তারা মানসিকভাবে তখন সুস্থ থাকে। Historically, in some psychiatric cases, microbes are used as a fever therapy. For example, tuberculinum bacillus was injected into the patient with schizophrenia to create fever. While it was elevated, their schizophrenia symptoms abated. দেখা গেছে এটা আগে হয়তো আগের যুগে যখন এলোপ্যাথিক ডাক্তাররা অনেক সাইকিয়াট্রিক এই যে যারা মানসিক রোগী এদেরকে জ্বর তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোবস জীবাণু তাদের শরীরে থেরাপি হিসেবে প্রয়োগ করতো, ইনজেকশন দিত। দেখা গেছে যে সিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে যখন টিউবারকুলিনাম ব্যাসিলাস এই মাইক্রোবটা যখন তাদের শরীরে ইনজেক্ট করা হয় তখন দেখা যায় যে তাদের শরীরে জ্বর তৈরি হয় এবং তখন সিজোফ্রেনিয়ার সমস্যাটা কমে যায়, তাদের এই যে মানসিক সমস্যাটা তখন কমে যায়। তো পেশেন্ট ইন গ্রুপ ডি, যারা গ্রুপ ডি তে আছে, এই যে গ্রুপ ডি তে যারা আছে, পেশেন্ট ওই গ্রুপ ডি তে যারা আছে তাদের একটা ফাইনাল ফিভার, আমরা কয়েকবার বলেছি একটা ফাইনাল ফিভার হয়। হাউএভার when approaching death, মৃত্যুর সন্নিকটে আসলে তাদের একটা জ্বর দেখা দেয়। The immune system tries to fight infection by generating a high fever. তখন শেষ মৃত্যুর আগ মুহূর্তে ইমিউন সিস্টেম একটা ফাইট করে, ওই উচ্চ জ্বর তৈরি করে ইনফেকশনের বিরুদ্ধে। These acute illnesses are usually severe. তখন যে acute illness গুলো দেখা যায় সেগুলো সাধারণত মারাত্মক হয়, caused by virulent hospital acquired pathogen. এই হসপিটাল থেকে অর্জিত বিভিন্ন ধরনের প্যাথোজেন যেমন ক্লস্ট্রিডিয়াম, ডিফিসাইল এগুলো দ্বারা আক্রান্ত হয়, often lead to death, এবং তারা প্রায় তখন মারা যায়। A classic example of this is Alzheimer patient. ক্লাসিক উদাহরণ হলো আলজাইমার রোগী who lives for years without contracting an infectious disease. যারা দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে বা তারা বেঁচে আছে কিন্তু অনেকদিন ধরে জীবনযাপন করতেছে কিন্তু তাদের মধ্যে কোনো ইনফেকশন ডিজিজ হয় না। when he does become infected, যখনই সে কোনো ইনফেকশন ডিজিজের আক্রান্ত হইল, however she improves mentally but dies from pneumonia অথবা another acute illness. তো বলছে গ্রুপ অ্যালজাইমার্স রোগীরা তো গ্রুপ ডি এর পেশেন্ট, তারা যদি দেখা গেছে যে তাদের কোনো জ্বর টর এগুলো হয় না বা ইনফেকশন ডিজিজে আক্রান্ত হয় না, কিন্তু যখন ইনফেক্টেড হয় তখন দেখা যায় তাদের ওই আলজাইমার্স অবস্থাটার উন্নতি হয়, কিন্তু রোগী নিউমোনিয়া বা অন্য কোনো একুইট ইলনেসে হইয়া তারপর রোগী আলটিমেটলি সে মারা যায়। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4, তো ইমপ্লিকেশন অফ সাসসেপ্টিবিলিটি। তো এখানে দেখলাম সাসসেপ্টিবিলিটি মানে আমাদের রোগে প্রবণতা। তো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা যত লেভেল অফ হেলথ নিচের দিকে নেমে যায় তত আমাদের প্রোটিন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা এবং ফাঙ্গাস দ্বারা আমরা শরীর আক্রান্ত হয়। তো অনেকক্ষণ সময় নিলাম, কয়টা বাজে? আপনারা বুঝতে পারছেন?
স্যার আলহামদুলিল্লাহ। জি, তো স্যার একটা জিনিস ছিল স্যার। না না বুঝলে তো আসলে অন্তরের কথা। ধন্যবাদ স্যার আপনাকে। মহসিন স্যার, জি স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলেন। স্যার আমরা ওই যে ইয়ের অ্যাবিউসের কথা বললাম, অ্যান্টিবায়োটিক সহ অন্য অন্য ইয়ার অ্যাবিউসের কথা বললাম, কিন্তু স্যার বর্তমান দিনের সময় একটা জিনিস খুব মানে ভালোভাবে দেখতেছি স্যার, সেটা হচ্ছে যে স্যার এই যে ধরেন স্যার থুজা 10M, কোস্টিকাম 10M বা অন্যান্য যে মেডিসিন বা সিএম, স্যার অনেক হাইপোটেন্সিভ মেডিসিন গুলো স্যার হয়তো সিঙ্গেল কোন একটা সিমটম পেলো স্যার অ্যাপ্লাই করে দিচ্ছে স্যার। এখন স্যার এগুলো তো অনেক দিন ধরে স্যার বডিতে কাজ করে স্যার, এই মুভমেন্টে দেখা যায় যদি স্যার আমরা এরকম কোন পেশেন্ট আমাদের কাছে পাই যে এর আগে অ্যালোপ্যাথি সরি হোমিও ট্রিটমেন্ট নিয়েছিল এবং দেখা যায় যে এরকম হাইপোটেন্সিভ মেডিসিন তার উপর ইউজ করা হয়েছে, এখন স্যার এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি ঘটবে স্যার?